আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব ভেক্টরের মাধ্যমে প্রক্ষেপণ গতির সমাধান। তো নরমালি আমরা তো প্রক্ষেপণ গতির জন্য কিছু ফর্মুলা তো দেখছি এই পর্যন্ত। তো ওই সব ফর্মুলা ইউজ করেই তুমি ম্যাক্সিমাম প্রবলেম সলভ করে ফেলতে পারবা। তো তাহলে ভেক্টরের মাধ্যমে সলভ করার কেন প্রয়োজন? তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা নর্মাল মেথডে যদি করতে চাই তাহলে অনেক অনেক বড় হয়ে যায় ম্যাথটা। কিন্তু ভেক্টরের মাধ্যমে যদি আমরা সলভ করতে চাই খুবই সহজেই ওইটা সলভ হয়ে যায়। তো সেজন্যই আজকে আর কি এই অ্যাপ্রোচটা দেখব। তো স্টার্ট করি। ভেক্টর অ্যাপ্রোচ ইন প্রজেক্টাইল মোশন। ওকে, তো ফার্স্টে আমরা ফর্মুলা কি জানি যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি এটি তাহলে এই সবগুলা কি ভেক্টর আকারে আছে। ভি ভেক্টর ইকুয়াল ইউ ভেক্টর প্লাস এ ভেক্টর ইন্টু টি। এরপর এস ভেক্টর ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অর্থাৎ ইউ ভেক্টর টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এর উপরও ভেক্টর। আর প্রক্ষেপণ গতির ক্ষেত্রে কি, সেক্ষেত্রে এই যেই ত্বরণটা আছে সেটা কি হয়, মাইনাস জি হয়। মাইনাস জি কেন? জি হচ্ছে 9.8 অভিকর্ষজ ত্বরণ, আর মাইনাস সিম্বলটা হয় অভিকর্ষজ ত্বরণ সবসময় কি নিচের ডাইরেকশনে কাজ করে, নিচের ডাইরেকশনে কাজ করে। এজন্য এই এই ক্ষেত্রে যে ত্বরণটা হয় সেটা হচ্ছে মাইনাস জি। এটা কি এ। তাহলে আমরা যদি লিখি এ ইকুয়াল মাইনাস জি, তাহলে এখানে এর জায়গায় মাইনাস জি বসাই, তাহলে কি পাবো? ইউ ভেক্টর মাইনাস জি ভেক্টর টি। আর এখানে কি লিখতে পারি? ইউ ভেক্টর টি মাইনাস হাফ হাফ জি টি স্কোয়ার। তো এখন এটাকে আমরা হচ্ছে যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করার ট্রাই করি। তো ভেক্টরের ক্ষেত্রে কি জানি, ভি ভেক্টর ইকুয়াল ইউ ভেক্টর মাইনাস জি ভেক্টর টি। তাহলে এটাকে আঁকার চেষ্টা করি। তাহলে এটা ধরলাম গ্রাউন্ড, এটা গ্রাউন্ড। তাহলে ইউ ভেক্টর হচ্ছে ভূমির সাথে কি থিটা কোণে নিক্ষেপ করা হয়, তাহলে এইটুকু হচ্ছে থিটা। তাহলে এটা হচ্ছে ইউ ভেক্টর। তাহলে টি সময় পর এটা কি মাইনাস জিটি পরিমাণ হ্রাস পায়। তাহলে মাইনাস জিটি কি এই নিচের দিকে হবে, জি এর ডাইরেকশন কি সোজা নিচে বড় বড়, তাহলে এখানে কোনো একটা জায়গায় হবে। তাহলে ভি ভেক্টর কি হবে, এটা যেহেতু মাইনাস জি ভেক্টর টি। এখন কি ভেক্টরের যে ত্রিভুজ সূত্র আছে সেই অনুসারে কি এই ভি ভেক্টর কোনটা হবে, এই যে এটা হবে, এই যে এটা হবে ভি ভেক্টর, এটা হবে ভি ভেক্টর। ওকে, সেম একইভাবে আমরা হচ্ছে যে এস ভেক্টরের ক্ষেত্রেও লিখতে পারি। তো সেক্ষেত্রে কি গ্রাউন্ড ধরলাম, এই যে এটা, এই যে এটা। তাহলে নিক্ষেপ করা হয়েছে ইউ বেগে থেটা কোণে, তাহলে ইউ ভেক্টর এটা ইউ ভেক্টর। তাহলে এইটুকু থেটা থেটা মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে মাইনাস হাফ জিটি স্কোয়ার ধরলাম এখানে কোনো এক জায়গায়, এখানে মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এস ভেক্টর কোনটা, এটা তো ইউ ভেক্টর না, এটা ইউ ভেক্টর টি। তাহলে এস ভেক্টর পাবো এই যে এরকম, এখানে কোন একটা জায়গায় এস ভেক্টর এস ভেক্টর। তাহলে এটাকে আমরা ইউজ করব কিভাবে? যেহেতু এখানে আমরা একটা ত্রিভুজ পেয়ে গেছি, দেন ত্রিভুজের যত ফর্মুলা আছে, এরপর প্রপার্টি আছে, সেগুলো আমরা ইউজ করতে পারবো। কিন্তু এর ভিতর থেকে আমাদের সবচেয়ে বেশি ইউজ হয় ত্রিভুজের সাইন রুল। আমাদের সাইন রুল কি ছিল, যে সাইন রুল রুল ত্রিভুজের সাইন রুল কি ছিল, কারো মনে আছে? ত্রিভুজের সাইন রুল হচ্ছে যে যদি ধরো এরকম একটা ত্রিভুজ থাকে, এই যে এরকম একটা ত্রিভুজ থাকে, এই যে এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এরকম র্যান্ডম একটা ত্রিভুজ থাকে, এবং এর বাহুগুলো হয় এ বি সি, এবং অন্তর্ভুক্ত কোণগুলো হয় আলফা বেটা বেটা গামা গামা। তো সেক্ষেত্রে এই সাইন রুলটা হচ্ছে সাইন আলফা সাইন সাইন আলফা ডিভাইডেড বাই এ ইকুয়াল সাইন বেটা সাইন
বেটা ডিভাইডেড বাই বি ইকুয়াল সাইন গামা ডিভাইডেড বাই সি সি। তো এটাকে কি আমাদের মনে রাখতে হবে, এটাকে মনে রাখতে হবে। ওকে, তো ফার্স্টে কি করব, যদি আমরা কোথাও ভেক্টরের মাধ্যমে সলভ করতে চাই, ফার্স্টে হচ্ছে যে সেক্ষেত্রে এই যে ফর্মুলাটা আছে সেটাকে ইউ ভেক্টর মাইনাস জিটি ভেক্টর অথবা ইউটি ভেক্টর মাইনাস হাফ জিটি স্কোয়ার এর মাধ্যমে আমরা প্রকাশ করার ট্রাই করব। দেন আমরা কি যে কোনো তো দুইটার ভ্যালু দেওয়াই থাকবে, তো দুইটা ভ্যালুর মাধ্যমে আরেকটা ভ্যালু বের করব। তো সেক্ষেত্রে আমরা কি জাস্ট এই যে সাইন রুলটা অ্যাপ্লাই করব, দেন আরেকটা যেটা অজানা কি বলে অজানা যে ভ্যালুটা বের করতে বলবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। ওকে, তো তাহলে এরকম কিছু ম্যাথ দেখি। তো ফার্স্টে কি বলছে, একটি কণাকে ইউ বেগে আনুভূমিকের সাথে থিটা কোণে নিক্ষেপ করা হলো, কত সময় পরে কণাটির বেগ তার প্রাথমিক বেগের সাথে লম্ব হবে। তো এখানে কি প্রাথমিক বেগের কথা বলছে, আর শেষ বেগ তাহলে ইউজ করতে হবে, আর ইউ বেগে থিটা কোণে নিক্ষেপ করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি জানি যে ভি ভেক্টর ইকুয়াল ইউ ভেক্টর মাইনাস জি ভেক্টর টি। তাহলে সেক্ষেত্রে এটা ধরলাম গ্রাউন্ড, যেটা গ্রাউন্ড, আর ইউ বেগে নিক্ষেপ করা হয়েছে থিটা কোণে, ইউ বেগে থিটা কোণে। তাহলে এইটুকু ইউ ভেক্টর, এইটুকু থেটা থেটা, আর জিটি ভেক্টর কি নিচের দিকে মাইনাস জিটি ভেক্টর, তাহলে এটা হবে এদিকে মাইনাস জি ভেক্টর টি। তাহলে ভি ভেক্টর কি এই যে এদিকে পাবো, এই যে এদিকে এদিকে, তাহলে এটা হচ্ছে ভি ভেক্টর। তাহলে কত সময় পর কণাটির বেগ তার প্রাথমিক বেগের সাথে লম্ব হবে। তাহলে প্রাথমিক বেগের সাথে লম্ব মানে কি, ইউ ভেক্টর আর ভি ভেক্টরের মধ্যবর্তী কোণ কি 90 ডিগ্রি, অর্থাৎ এইটুকু 90 ডিগ্রি। তাহলে এইটুকু থিটা, তাহলে আর এইটুকু হচ্ছে 90, ইউ ভেক্টর আর ভি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90, তাহলে এইটুকু কি 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। এইটুকু আবার 90 মাইনাস থিটা হলে এটুকু কি, এটা যেহেতু লম্ব তাহলে এইটুকু থিটা থিটা। তো এখন যদি আমরা সাইন রুলটা অ্যাপ্লাই করি, সাইন রুল অ্যাপ্লাই করতে হবে কোনটার ভিতরে, আমাদের তো ভি ভেক্টরের কিছু ডাটা দেওয়া নাই, করতে হবে ইউ ভেক্টর দেওয়া আছে, এই যে ইউ দেওয়া আছে থিটা দেওয়া আছে, তাহলে ইউ থিটা, তাহলে ইউ ডিভাইডেড বাই সাইন থিটা। এরপর জিটি, এটা তো টি তো বের করতেই বলছে, আর জি তো আমরা জানি, আর এই কোণটাও তো আমরা জানি 90 ডিগ্রি। তো এইটা এটা এই বাহু এই কোণ, আর এই বাহু এই কোণ, এটা ইউজ করতে হবে। তো সাইন রুল অ্যাপ্লাই করে পাই যে সাইন সাইন থেটা, আচ্ছা ইউ উপরে লিখি, ইউ উপরে লিখি, তাহলে ইউ ডিভাইডেড বাই সাইন থিটা, সাইন থিটা সাইন থিটা ইকুয়াল জিটি জিটি। এখন তো দৈর্ঘ্য নিয়ে কথা, এখন তো ডাইরেকশন ম্যাটার করবে না। এই ডাইরেকশনের জন্যই তো আমরা মাইনাসটা দিছিলাম, ডাইরেকশন কি নিচের দিকে ছিল, এজন্য আমরা মাইনাসটা দিছিলাম। বাট যখন আমরা লেন্থের কথা বলবো, লেন্থ কি ঋণাত্মক হতে পারে, লেন্থ কখনোই ঋণাত্মক হতে পারে না। তো সেক্ষেত্রে আমরা কি মডুলাসটা নিব, জাস্ট ভ্যালুটা নিব। তাহলে এদিকে জিটি আর নিচে কি সাইন 90, সাইন 90 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রির ভ্যালু কত 1, টি লাগবে। তাহলে আমরা টি ইকুয়াল কি পাই, টি ইকুয়াল ইউ ডিভাইডেড বাই জি সাইন থিটা, ইউ ডিভাইডেড বাই জি সাইন থিটা সাইন থিটা। তাহলে টি ইকুয়াল কি পাই, ইউ ডিভাইডেড বাই জি সাইন থিটা। এটাই আমাদের কি অ্যান্সার, আমাদের কি টাইমটাই তো বের করতে বলছে। দেখছো মাত্র দুইটা লাইনে আমাদের সলভ হয়ে গেছে। এই প্রবলেমটাকে আরেকভাবে সলভ করা যায়, সেটা হচ্ছে কি, যেহেতু ইউ ভেক্টর আর ভি ভেক্টর পরস্পর লম্ব, তাহলে এদের ভেতরকার ডট প্রোডাক্ট কি 0 হবে। তাহলে ইউ ভেক্টরকে কি লিখবা, ইউ ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা জে ক্যাপ। এই যে আচ্ছা মেথড 2 এটাকে কি লিখবা, ইউ ভেক্টরকে লিখবা ইউ ভেক্টরকে লিখবা ইউ সাইন থিটা ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ
সাইন থিটা জে ক্যাপ জে ক্যাপ। এরপর ভি ভেক্টরকে কি লিখবা, যে ভি ভেক্টর কি ইউ মাইনাস জিটি না, তাহলে এটা মাইনাস জিটি, অর্থাৎ ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা জে ক্যাপ জে ক্যাপ। এটুকু কি ইউ ভেক্টর মাইনাস জিটি এটা আনতে হবে, তাহলে মাইনাস জি টি, এটা কি ওয়াই এক্সিস বরাবর না, এজন্য কি জে ক্যাপ জে ক্যাপ। ওকে, তো এরপর কি এই জে ক্যাপের টার্ম গুলাকে একসাথে আনবা, দেন কি ইউ ভেক্টর ডট ভি ভেক্টর ইকুয়াল 0 বসাবা। এই যে ইউ ভেক্টর ডট ভি ভেক্টর ইকুয়াল 0 বসাবা। 0 বসাইলে অ্যান্সার কি পাবা, এই যে সেম অ্যান্সারটাই পাবা। দেন আবার টি ইকুয়াল ইউ ডিভাইডেড বাই জি সাইন থিটাই পাবা। তাহলে ডাইরেক্ট লিখে দেই টি টি ইকুয়াল ইউ ডিভাইডেড বাই জি জি সাইন থিটা। তো এটা তোমরা নিজেরা দেখবা। ওকে, তো নেক্সট কি বলছে, একটা কণাকে একটি ঢালু তলের উপর তলের সাথে থিটা কোণে উপরের দিকে নিক্ষেপ করা হলো। আচ্ছা, আঁকার চেষ্টা করি। একটা কণাকে একটি ঢালু তলের উপর তলের সাথে থিটা কোণে, আচ্ছা একটা কণাকে একটা ঢালু তলের, এটা ধরলাম গ্রাউন্ড আর এটা ধরলাম একটা ঢালু তল, এই যে এটা একটা ঢালু তল, এই ঢালু তলের সাথে থিটা কোণে, তাহলে এই ঢালু তলের সাথে থিটা কোণে নিক্ষেপ করা হয়েছে, তাহলে থিটা কোণে নিক্ষেপ করা হলো। তলটি আনুভূমিকের সাথে আলফা কোণে হেলানো, তলটা আনুভূমিকের সাথে কি আলফা কোণে হেলানো। আলফা এবং থিটা এর মধ্যে কি সম্পর্ক হলে কণাটি তলের উপর লম্বভাবে পতিত হবে তা নির্ণয় করো। অর্থাৎ এই কণাটা যদি এই তলের উপর লম্বভাবে পতিত হয়, সেক্ষেত্রে আমার হচ্ছে আলফা ও থিটার ভিতর সম্পর্ক চাইছে। দেখো এই ম্যাথে কিন্তু তেমন কিচ্ছু দেওয়া নাই, শুধু থিটা দেওয়া আলফা দেওয়া, আর বলা আছে কি লম্বভাবে পতিত হয়েছে। তাহলে লম্বভাবে পতিত হইলে কি এটা এইভাবে যাবে, দেন কোন একটা পয়েন্টে এইভাবে পতিত হবে, এটা কি লম্বভাবে পতিত হবে। ওকে, দেন এটাকে কি আমাদের ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে। ভেক্টর আবার কি জানি, ভি ভেক্টর ইকুয়াল ইউ ভেক্টর মাইনাস জি ভেক্টর টি টি। সেক্ষেত্রে আবার কি এই যেটা গ্রাউন্ড, এরপর নিক্ষেপ করা হয়েছে কি ইউ বেগে ইউ বেগে ইউ বেগে। এদিকে কি আরেকটা তল আছে, আরেকটা তল, এটা অন্য কালার দেই, যে এই যে আরেকটা তল, তো এখানে অন্য কালার দেই, এই যে আরেকটা তল। ওকে, তো এই তলের সাথে কি আলফা কোণে আর এই তলের সাপেক্ষে থিটা কোণে নিক্ষেপ করা হয়েছে। তাহলে ভি ভেক্টর ইকুয়াল ইউ ভেক্টর মাইনাস জি ভেক্টর টি। ইউ ভেক্টর এই যে এটা ইউ ভেক্টর আর মাইনাস জি ভেক্টর টি কোনটা, এই যে নিচের দিকে মাইনাস জি ভেক্টর টি মাইনাস জি ভেক্টর টি। তাহলে ভি ভেক্টর কোনটা, এই যে এটা হচ্ছে ভি ভেক্টর। আর এই ক্ষেত্রে টি ইকুয়াল কত, টি ইকুয়াল কি আমরা ফর্মুলা শিখছিলাম না, এই যে এই ক্ষেত্রে বিচরণকাল, একটা আনত তলে হচ্ছে যদি কোনো বডিকে থ্রো করা হয় সেক্ষেত্রে সেটার বিচরণকাল কত হয়। এখন তো ভ্যালু নেওয়া লাগবে, সেক্ষেত্রে মডুলাস। তো জি ভেক্টর টি, তাহলে এখানে থাকলো জি, আর আনত তলে যদি একটা বডিকে নিক্ষেপ করা হয় সেক্ষেত্রে সেটার বিচরণকাল কি হয়, 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি কজ আলফা। তাহলে এখানে আমি কি পাই, এখানে জি ক্যান্সেল যাবে, 2 থাকবে, উপরে থাকবে 2u, তাহলে 2u সাইন থিটা ডিভাইডেড বাই কজ আলফা। তাহলে এটা থাকলো আমার। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করি, এই পুরাটা কি আলফা প্লাস থিটা,
আর এটা কি বলছে, তলের সাথে 90 ডিগ্রি কোণে। তাহলে এটা হচ্ছে তল, এটা আমার তল। ওকে, তাহলে এই তলের সাপেক্ষে যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটুকু আমার 90 ডিগ্রি। বুঝতে পারছো? এই যে এইটুকু আমার 90 ডিগ্রি, এই যে এইটুকু, এইটুকু 90 ডিগ্রি। তাহলে এইটুকু 90, এইটুকু আলফা, তাহলে এইটুকু কি 90 মাইনাস আলফা, 90 মাইনাস আলফা। তাহলে এইটুকু কি আলফা, আলফা। তো তো এখন যদি আবার সাইন রুল অ্যাপ্লাই করি, তো এটা দেখে বলতে পারবা যে এখন কোনটা কোনটার ভিতরে হচ্ছে আমার সাইন রুল অ্যাপ্লাই করতে হবে? দেখো এখানে কিন্তু অলরেডি পেয়ে গেছি সাইন থিটা কজ আলফা, অর্থাৎ থিটা আর আলফা পেয়ে গেছি। কিন্তু সমস্যা হচ্ছে এখানে একটা ইউ আছে। তো এই ইউ কে ক্যান্সেল করার জন্য আমাদের কোনটা নেওয়া লাগবে? এই যে এটা নেওয়া লাগবে, কেননা এখানে ইউ আছে। তাহলে ইউ এর যদি অনুপাত নেই, তাহলে কি ইউ ইউ ক্যান্সেল যাবে, জাস্ট আমার থিটা আলফা এই টার্মগুলো থাকবে। তো এটাকে সলভ করা ট্রাই করি। তাহলে এখানে থাকবে কি ইউ ডিভাইডেড বাই ইউ, এই যে ইউ ডিভাইডেড বাই কি সাইন আলফা, সাইন আলফা। এরপর এটা এইটুকু কত, 2u সাইন থিটা ডিভাইডেড বাই কজ আলফা, 2u সাইন থিটা ডিভাইডেড বাই কজ আলফা ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই এইটুকু হচ্ছে 90, এইটুকু হচ্ছে 90 আর এইটুকু থিটা, তাহলে 90 প্লাস থিটা, তাহলে সাইন 90 প্লাস থিটা, থিটা। তাহলে এখানে কি ইউ ইউ ক্যান্সেল যাবে, সাইন 90 মাইনাস থিটা কি কস থিটা। তো এখানে আমি কি লিখতে পারি যে 1 ডিভাইডেড বাই সাইন আলফা, 1 ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল 2 সাইন থিটা ডিভাইডেড বাই কজ আলফা কস থিটা। তাহলে 2 সাইন থিটা ডিভাইডেড বাই কজ আলফা কস থিটা, সাইন 90 মাইনাস থিটা কি কস থিটা, কস থিটা। তো এটাকে যদি এখন সলভ করি বলতে সিম্পলিফাই করি, কি পাবো, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা কি হয় টেন থিটা, আর কজ আলফাকে যদি এই সাইডে আনি, তাহলে কজ আলফা ডিভাইডেড বাই সান আলফা কি হয় কট আলফা। তাহলে এখানে পাবো কট আলফা ইকুয়াল 2 ইন্টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, অর্থাৎ টেন থিটা। তো এটাই হচ্ছে আমাদের মেইনলি অ্যান্সার। তো এটাকে পুরোটাকে আবার টেনে আনতে পারো, কট আলফাকে যদি এই সাইডে ভাগ দাও তাহলে কি পাবা, টেন থিটা ইন্টু টেন আলফা, তাহলে ওইভাবেও লেখা যায়। তাহলে লিখতে পারি যে 2 টেন আলফা টেন থিটা ইকুয়াল 1। তো এটাই আমাদের কি, যদি লম্বভাবে পতিত হয় কোন একটা আনুভূমিক কি বলে কোন একটা হেলানো তলের উপর, তো সেক্ষেত্রে সেটার যে আলফা ও থিটার সম্পর্ক আছে সেটা হবে 2 টেন আলফা টেন থিটা ইকুয়াল 1। ওকে, তো নেক্সট ম্যাথ। এখানে কি বলছে, দুটি কণা সমবেগে মহাকর্ষীয় ত্বরণ জি এর অধীনে চলমান। ওকে, চলমান। শুরুতে কণাদ্বয় একই বিন্দুতে ছিল এবং আনুভূমিকভাবে বিপরীত দিকে যথাক্রমে 3 মিটার পার সেকেন্ড ও 4 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করে। যখন তাদের বেগ ভেক্টর পরস্পর লম্ব হবে, তখন কণাদ্বয়ের মধ্যকার দূরত্ব কত? আচ্ছা, এটাকে এখন ড্র করার ট্রাই করি। দুটি কণা সমবেগে মহাকর্ষীয় ত্বরণ জি এর অধীনে চলমান। ওকে, শুরুতে কণাদ্বয় একই বিন্দুতে ছিল। আচ্ছা, ধরলাম এটা একটা পয়েন্ট। আরে ধরলাম এই যে এটা একটা পয়েন্ট, একই পয়েন্টে ছিল দুইটা কণা। তো শুরুতে কণাদ্বয় একই বিন্দুতে ছিল এবং আনুভূমিক ভাবে বিপরীত দিকে যথাক্রমে 3 মিটার পার সেকেন্ড ও 4 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করে। আচ্ছা, একটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, ধরলাম এটা এদিকে 3 মিটার পার সেকেন্ড বেগে চলে, এই যে এটা। তাহলে এটা ধরলাম ইউ ইকুয়াল 3 মিটার পার সেকেন্ড, u1 ইকুয়াল 3 মিটার পার সেকেন্ড। আর এই সাইডে আরেকটা কি বিপরীত দিকে না, তাহলে এটা হবে কি এদিকে u2 ইকুয়াল কি 4 মিটার পার সেকেন্ড। যখন তাদের বেগ ভেক্টর পরস্পর লম্ব হবে, তখন কণাদ্বয়ের মধ্যকার দূরত্ব কত হবে তা নির্ণয় করো।
আচ্ছা, যদি এটা মনে করো গ্রাউন্ড হয়, গ্রাউন্ডে যদি দুইটাকে নিক্ষেপ করা হয়, এদের বেগ ভেক্টর কি কখনো পরস্পর লম্ব হওয়া পসিবল? পসিবল না। সেক্ষেত্রে আমাদের বাই ডিফল্ট ধরে নিতে হবে যে এই দুইটা হচ্ছে কোনো একটা পাহাড় বা কোনো একটা কি বলে কোনো একটা পিলারের উপর থেকে নিক্ষেপ করা হয়েছে, অ্যান্ড এটা কি গ্রাউন্ডের দিকে পতিত হইতেছে। তো সেক্ষেত্রে আমাদের কি বলছে যে যখন তাদের বেগ ভেক্টর পরস্পর লম্ব হবে তখন কোণদ্বয়ের মধ্যকার দূরত্ব কত? তাহলে আমরা কি জানি যে ভি ভেক্টর ইকুয়াল ইউ ভেক্টর মাইনাস জিটি, জি ভেক্টর টি। তাহলে এখানে কি ইউ ভেক্টর মাইনাস জিটি কি এখানে নিচের দিকে ড্রপ করবে, যেহেতু এটা কি মাইনাস, মাইনাস তো না, কেননা ডাইরেকশনের জন্য মাইনাসটা, তাহলে জাস্ট ভ্যালুটাই লিখি জিটি। তো এখানেও কি টাইম যেহেতু সেম, জিও সেম, তো এটা কি এটাও কি নিচে এই পর্যন্ত আসবে আসবে তাহলে এইটুকু জিটি। তো সেক্ষেত্রে এটার ভি ভেক্টর কি হবে, এদিকে হবে এই যে এইটুকু হবে ভি ওয়ান ভেক্টর, আর এইটুকু কি হবে ভি টু ভেক্টর ভি টু ভেক্টর। আর কি বলছে যখন তাদের বেগ ভেক্টর পরস্পর লম্ব হবে, তাহলে তাদের বেগ ভেক্টর কি পরস্পর লম্ব, এই যে লম্ব, তখন কণাদ্বয়ের মধ্যকার দূরত্ব কত? তাহলে আমার দূরত্ব লাগবে কোনটা, এই যে এই দূরত্বটা লাগবে, এই যে এই দূরত্বটা, এটাকে বললাম ডি ডি। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমরা কোনো অ্যাঙ্গেল পাইতাছি না। তো যে কোনো একটা অ্যাঙ্গেলকে আমরা থিটা ধরে নিই। তাহলে যদি এটাকে ধরি থিটা থিটা তাহলে এইটুকু থিটা, এইটুকু 90, তাহলে এইটুকু কি হবে, পুরাটা যেহেতু 180 হয়, তাহলে এইটুকু হবে 90 - থিটা। তো এখন কি আমরা আবার হচ্ছে ত্রিকোণমিতির ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবো, যেহেতু সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি। তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে উচ্চতা দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে। তাহলে আমরা কি টেনের অনুপাত নিতে পারি। তাহলে কি পাবো, টেন থেটা ইকুয়াল কি জিটি জিটি ডিভাইডেড বাই ইউ ওয়ান, অর্থাৎ থ্রি থ্রি। এটা একটা ইকুয়েশন, এটাকে বললাম ইকুয়েশন নাম্বার ওয়ান। এরপর এইটুকু যদি নেই, 10 - 90 - থিটা কি কট থেটা। তাহলে 10 - 90 - থিটা ইকুয়াল কি কট থেটা ইকুয়াল কি জিটি ডিভাইডেড বাই জিটি ডিভাইডেড বাই ফোর ফোর। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। ওকে, তো এখন 1 আর 2কে যদি মাল্টিপ্লাই করি, তাহলে 10 θ × cot θ এটা কি 1 হবে। আর এখানে কি পাবো, g² ডিভাইডেড বাই 3 × 4। তাহলে যদি 1 × 2 করি, তাহলে কি পাবো যে 10 θ ইকুয়াল g²t² ডিভাইডেড বাই t² 3 × 4। এই এটা কি ক্যান্সেল যাবে, কেননা 10-এর বিপরীত যে অনুপাত সেটাই কি কট। তাহলে 10 θ × cot θ কি 1, তাহলে 3 × 4, আরে 14 লিখছে, 3 × 4 তাহলে 3 × 4 কত, 12 জি কত 9.8 স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। আমাদের কি জাস্ট টিটাই তো লাগবে, কেননা এদের আপেক্ষিক বেগ আনুভূমিক বরাবর আপেক্ষিক বেগ তো আমরা বের করতে পারবো ইজিলি, জাস্ট বিয়োগ দিলেই চলে আসবে। তাহলে আমাদের জাস্ট টাইমটা বের হলেই আমরা কি ডি ইকুয়াল ইউটি বসাবো অ্যান্ড অ্যান্সার পেয়ে যাব। তাহলে টি কত, টি ইকুয়াল, এটাকে যদি ক্যালকুলেটরে বসাই, এটাকে ক্যালকুলেটরে বসালে কি পাই, 12 ডিভাইডেড বাই 9.8 স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে টি এর ভ্যালু পাই, এটা হচ্ছে টি স্কোয়ারের ভ্যালু, তাহলে টি বের করতে হলে রুট করা লাগবে। তাহলে টি এর ভ্যালু পাই 0.3537, অর্থাৎ 0.35353535 টি পেয়ে গেছি যে কত সময় পর তাদের ভেক্টর পরস্পর লম্ব হবে। তাহলে আমাদের জাস্ট কি ডি বের করতে হবে। তাহলে ডি ইকুয়াল কি ভি রিলেটিভ ভেলোসিটি নাও লাগবে আমাদের, তাহলে নিলাম ভি রিলেটিভ ইন্টু টি। তো
তো রিলেটিভলি এরা কি 4 মিটার পার সেকেন্ড, এটা ধরলাম পজিটিভ অ্যাক্সিস, এটা হচ্ছে নেগেটিভ, তাহলে এটা কি +3। ওকে, +3 মিটার পার সেকেন্ড মাইনাস, বিয়োগ দিতে হবে, কোনটা বিয়োগ দিতে হবে, -4 মিটার পার সেকেন্ড, -4 মিটার পার সেকেন্ড। ওকে, ইন্টু কি টি, টি কত পাইছি 0.3535, 0.3535। তো এটাকে যদি ক্যালকুলেটরে বসাই তাহলে পাবো 7 × 0.3535, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2.4745। তাহলে এটার অ্যান্সার 2.4745। এটা কি মিটার, এটাই আমাদের কি অ্যান্সার, এই যে ডি। তাহলে এটাকে বক্স করি, এই যে এটা আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কি বলছে, একজন শিকারী গাছের ডালে বসে থাকা একটি বানরকে লক্ষ্য করে বন্দুক তাক করেছেন। ঠিক যে মুহূর্তে শিকারী গুলি ছুড়লেন, বানরটি গাছ থেকে নিচে পড়ে যেতে শুরু করলো। বানরটিকে আঘাত করতে হলে শিকারীকে ঠিক কিভাবে গুলি করতে হবে? আচ্ছা, এই কোশ্চেনেও দেখো আমাদের মানে ন্যূনতম কোনো ডাটা দেওয়া নাই, জাস্ট কি বলছে যে একটা বানর ছিল, এই যে একটা বানর এখানে ছিল ধরলাম, এই যে বানর, এই যে বানর, বানর রাখতে পারি না, এটা গ্রাউন্ড, এখানে একটা শিকারী আছে, এখানে একজন শিকারী আছে, এই যে বন্দুক হাতে শিকারী আছে, যে বন্দুক হাতে শিকারী আছে। তো যখন শিকারী গুলিটা ছুড়েন তখন কি বানরটা নিচে পড়ে যেতে শুরু করছে। তো শিকারী যদি বুলেটটা নিক্ষেপ করে, বুলেটটা কি এভাবে যাবে, প্রজেক্টাইল মোশন সম্পন্ন করবে। আর বানরটা কি নিচে, বানরটা কি নিচে পড়ে যেতে শুরু করছে, গুলি ছোড়ার সাথে সাথে বানরটা নিচে পড়ে যেতে শুরু করছে। তাহলে বানরটাও কি, বানরটা কি সরাসরি নিচের দিকে পতিত হবে, অর্থাৎ এটা সরাসরি নিচের দিকে চলে আসবে, এই যে নিচের দিকে এভাবে চলে আসবে। তো প্রশ্নে বলছে বানরটিকে আঘাত করতে হলে শিকারীকে ঠিক কিভাবে গুলি করতে হবে, অর্থাৎ কখন এই শিকারী আর বানরটা এই পয়েন্টে মিট করবে, মানে কোন শর্তটা ফিল আপ করলে মিট করবে। কি বলছে, আহ বানরটিকে আঘাত করতে হলে শিকারীকে ঠিক কিভাবে গুলি করতে হবে, ঠিক কিভাবে, এই যে দেখো এখানে কি লেখা, ঠিক কিভাবে। অর্থাৎ আমরা মেইনলি প্রজেক্টাইল মোশনে আমাদের মেইনলি কি লাগে, ভি লাগে, থিটা লাগে, অর্থাৎ আদি বেগটা লাগে, আর হচ্ছে যে কোণে নিক্ষেপ করা হয়েছে সেই কোণটা লাগে। বাট এখানে আমাদের তো কিছুই দেওয়া নাই, আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। তো নর্মালি দেখো এই শিকারী যে এই গুলিটা ছুটছেন সেটা কি প্রজেক্টাইল মোশন সম্পন্ন করবে, তাই না? তো সেক্ষেত্রে গুলিটার যে যাত্রাপথ হবে সেটা কি, এস ভেক্টর ইকুয়াল কি ইউ ভেক্টর টি মাইনাস মাইনাস হাফ হাফ জি ভেক্টর টি স্কয়ার। আর বানানটাও কি সাথে সাথে গাছ থেকে গাছটা ছাইড়া দিছে, গাছ বা পিলার বা কিছু একটা যেটা ধরে ছিল সাথে সাথে ছাইড়া দিছে, এন্ড সাথে সাথে কি ওটা নিচে পড়ে যেতে শুরু করছে। তো সেক্ষেত্রে বানরের যেই মোশনটা হবে সেটার গতিপথটা কেমন হবে, সেটা ধরলাম এস ড্যাশ ভেক্টর, এস না, কি ধরবো, কি ধরবো, এইচ ড্যাশ ভেক্টর, এইচ ড্যাশ ভেক্টর। তো বানরের যাত্রাপথটা কেমন হবে, মাইনাস হাফ হাফ জি ভেক্টর টি স্কয়ার, টি স্কয়ার। তো এখন যদি তুমি চিন্তা করো যে বুলেটটার যে পাথ সেটা কেমন হয়, বুলেটটাকে নিক্ষেপ করা হয়েছে ইউবেগে থিটা কোণে, ইউবেগে থিটা কোণে, থিটা কোণ তো দেওয়া নাই, ধরলাম আপাতত থিটা। তাহলে এটা হচ্ছে ইউবেগ, ইউ ভেক্টর, ইউ ভেক্টর। তাহলে ইউ ভেক্টরটি এটা, তাহলে মাইনাস হাফ জিটি স্কয়ার কি, এই যে এদিকে 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 মাইনাস হাফ জি, হাফ জি টি স্কয়ার, টি স্কয়ার। আর বানরটা কি, বানরের যেই মোশনটা আছে সেটাও কি, এই ড্রপ করার পরিমাণটা কত, মাইনাস হাফ জিটি স্কয়ার, মাইনাস হাফ জিটি স্কয়ার, জিটি স্কয়ার। আর নিক্ষেপ করলে কি তাদের যে মিলিত তারা যেই পয়েন্ট যখন মিলিত হবে তখন কি তাদের টাইমটা সেম থাকবে। তো সেক্ষেত্রে কি এই বুলেট আর হচ্ছে যেই ইয়াটা বানর আছে দুইটা সমান সময়ে সমান পরিমাণ ড্রপ করতেছে, এটা তো বুঝতে পারছো। অর্থাৎ বুলেট আর যেই বানর এরা একই সাথে সেম পরিমাণ ড্রপ করতেছে। বুলেট তার এই আদিবেগের কারণে কিছুটা তির্যকভাবে আগাইতেছে, বাট তার সাথে সাথে কি হাফ জিটি স্কয়ার পরিমাণ কি ড্রপ করতেছে। এই এটা শুধু বানর আর বুলেট না, এটা যে কোনো কিছু হয়তো এই হাফ জিটি স্কয়ার পরিমাণেই সেটা কি ড্রপ করে, তাই না?
তাহলে আমি কি বলতে পারি না যে এখানে যে তাদের রিলেটিভলি ওয়াই অ্যাক্সিস বরাবর যে সরণটা আছে সেটা জিরো? কেননা দুজনেই হচ্ছে যে হাফ জিটি স্কোয়ার পরিমাণ ড্রপ করতেছে। আচ্ছা ধরো এখানে একটা আম আছে, এখানে একটা আম আছে, আর এখানে হচ্ছে আমি আছি বা একটা ক্যামেরা আছে, যাও একটা ক্যামেরা আছে, একটা ক্যামেরা আছে। তো ক্যামেরা আর আমকে যদি একই সাথে হচ্ছে ছাড়া হয়, তো ক্যামেরাও কি, ক্যামেরা হচ্ছে হাফ জিটি স্কোয়ার পরিমাণ ড্রপ করবে, হাফ জিটি স্কোয়ার পরিমাণ ড্রপ করবে, এবং আমটাও কি হাফ জিটি স্কোয়ার পরিমাণ ড্রপ করবে। তো সেক্ষেত্রে কি এই ক্যামেরা কি দেখবে যে আমটা স্থিরই আছে, কেননা ক্যামেরাও নিচে পড়তেছে, আমটাও নিচে পড়তেছে। তো ক্যামেরা কি দেখবে আমটা স্থির আছে। তো এখানেও অনেকটা সেরকমই ঘটছে, বাট এখানে কি ইউ ভেক্টরটা আছে, দ্যাটস ওয়াই বুলেটটা কি একটু তির্যক পরিমাণ উপরের দিকে উঠবে, তাই না? তির্যক পরিমাণ উঠবে, এই যে তির্যক পরিমাণ উঠবে এবং হাফ জিটি স্কয়ার পরিমাণ ড্রপ করবে। এটা কি প্রতিনিয়ত ঘটতেছে, প্রতি প্রতি মুহূর্তে ঘটতেছে। দ্যাটস ওয়াই এই কার্ভটা এরকম একটা আমরা প্যারাবোলিক কার্ভ পাই, না হলে কি জাস্ট একটা সরলরেখা পাইতাম। তো এখন আমরা বলতে পারি যে রিলেটিভলি তাদের যে ওয়াই অ্যাক্সিস বরাবর সরণ সেটা জিরো, তাহলে আমাদের এটা আঁকার কোনো প্রয়োজন নাই। তাহলে বানরটাকে ধরতে হবে কোথায়? এখানেই আছে বানরটা, কেননা আমরা রিলেটিভ মোশন হিসেবে কনসিডার করতেছি। ওকে, তো সেক্ষেত্রে লক্ষ্য করো বানরটা যদি ধরো এক্স দূরত্বে আছে, এক্স দূরত্বে আছে, এক্স দূরত্বে, এবং এই ছাইটা আছে, এই ছাইটা আছে, তো সেক্ষেত্রে ইউ ভেক্টর যাই হোক সেটা কি বানরটাকে হিট করবে। কেননা যদি ডাইরেকশনটা জাস্ট ঠিক থাকে, এদের ড্রপের পরিমাণ তো অলরেডি ঠিক আছে, যদি শুধুমাত্র আমাদের ডাইরেকশনটা ঠিক থাকে সেক্ষেত্রে বানরটাকে হিট করবেই করবে। সেক্ষেত্রে তুমি যদি জাস্ট খালি ডাইরেকশনটা ঠিক রেখে যে কোনো বেগে তুমি নিক্ষেপ করো, বানরটাকে হিট করবেই করবে। এটা বুঝছো? কেননা আমি যদি জাস্ট ডাইরেকশনটা ঠিক রাখি, রিলেটিভলি এরা যেই পরিমাণ ড্রপ করতেছে সেটা সেম। অর্থাৎ আমি যদি শুধুমাত্র ডাইরেকশনটা ফোকাস করি, ইউ ভেক্টর যাই হোক এটা কি এই সেম ডাইরেকশনে কি চলতে থাকবে, এবং কি হাফ জিটি স্কয়ার পরিমাণ তো ড্রপ করবে। এটা তো বোথ এই গুলি এবং বানর দুইটাই করবে। তো এটাকে কনসিডার করার দরকার নাই, কেননা এটা অলরেডি সেম। এখন জাস্ট খালি কি আমাদের কি কনসিডার করতে হবে? আমাদের কনসিডার করতে হবে এই ডাইরেকশনটা। ডাইরেকশনটা কি, ডাইরেকশনটা কোন বরাবর হইতে হবে? তাহলে ঠিক বানরের বানরের দিক বরাবর হইতে হবে। তাহলে আমরা কি বলতে পারি যে এই কোশ্চেনের অ্যান্সারটা কি? ঠিক কিভাবে গুলি করতে হবে? এটা হচ্ছে বানরকে লক্ষ্য করে গুলি করতে হবে। বানরকে 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 লক্ষ্য করে লক্ষ্য করে লক্ষ্য করে গুলি করতে হবে। গুলি করতে করতে হবে হবে হবে। আচ্ছা এখন যদি চিন্তা করো যে আচ্ছা এটাকে আমি সাইডে রাখি আপাতত, আহ এই যে এটা নেই, ওকে এটাকে যদি সাইডে রাখি, ওকে। এখন যদি মনে করো বানরটা হচ্ছে আমার এই গুলির যে রেঞ্জ, এই রেঞ্জেরই বাইরে, এই যে এটা মনে করো গ্রাউন্ড, বানরটা এখানে, তো গুলিকে তো একটা বেগে নিক্ষেপ করা হয়েছে। আমি তো একটু আগে বলছি যে বেগের উপর কোনো ডিপেন্ডেন্ট না, বেগের সাথে কি আমাদের রেঞ্জের সম্পর্ক আছে। এখন তো তুমি বলতে পারো যে আমরা তো ফর্মুলা বা থিওরি যতটুকু দেখলাম সেই হিসেবে বেগের সাথে এটার কোনো সম্পর্কই নাই, বেগ যাই হোক না কেন গুলি নিক্ষেপ করবেই। কিন্তু যদি বডিটা অনেক দূরে থাকে, গুলিটা যদি অনেক দূরে থাকে, তো সেক্ষেত্রে কি নিক্ষেপ করবে, মানে সেক্ষেত্রে কি হিট করবে? উত্তর হচ্ছে হ্যাঁ করবে। আমরা নর্মালি কি দেখছি যে যদি গুলিটাকে নিক্ষেপ করা হয় সেক্ষেত্রে গুলিটা এখানে আসবে, যদি অনেক দূরে থাকে এই রেঞ্জটা কি বানরটাকে পাবে না। তো সেক্ষেত্রে কি বানরটা এই নিচে চলে আসবে, তাই না? নিচে চলে আসবে, তো হিট করবে না। কিন্তু আমরা থিওরি অনুযায়ী কি দেখছি, হিট করবেই করবে। ডাইরেকশন যদি জাস্ট সেম রাখি, বেগ যাই হোক না কেন হিট করবেই করবে। সেক্ষেত্রে আমরা যদি এই গ্রাউন্ডটাকে কনসিডার না করি সেক্ষেত্রেও দেখবা হিট করবে। আচ্ছা গ্রাউন্ডটাকে কেটে দেই, তখন কি এখানে গুলিটা এখানে আসার পরে ইউ বেগটা পাবে, ইউ বেগটা পাবে, কেননা ইউ বেগে হচ্ছে নিক্ষেপ করা হয়েছে, ইউ বেগে নিক্ষেপ করা হয়েছে, ইউ বেগ। তো এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টে বানর আর যেই গুলি সেটা আবার সেম সেম উচ্চতাতেই আছে। তো এখন কি বানরটাও হাফ জিটি স্কোয়ার পরিমাণ ড্রপ করবে, বানরটাও হাফ জিটি স্কোয়ার পরিমাণ ড্রপ করবে।
এবং বুলেটটাও কি হাফ জি টি স্কয়ার পরিমাণ ড্রপ করবে, হাফ জি টি স্কয়ার পরিমাণ ড্রপ করবে, হাফ জি টি স্কয়ার। এবং ইউ বেগের কারণে কি এটা সামনের দিকে আগাইতে থাকবে এবং এক সময় বানরটাকে হিট করবে। এখন অন্যভাবে দেখো, যে নিউ পেজ অ্যাড করি। ওকে, তো এখন যদি দেখো যে গুলিটা এখানে, গুলিটা এখানে, আর বানরটা হচ্ছে নিচের দিকে, বানরটা নিচের দিকে, আরে বানরটা এখানে, এখানে। তো সেক্ষেত্রে কি হিট করবে যদি শুধুমাত্র ডাইরেকশনটা বানরের দিকে থাকে? হ্যাঁ, সেক্ষেত্রেও করবে। কেননা সেক্ষেত্রে বানর গুলিটা নিক্ষেপ করতে হবে কি বানরের বানরের ডাইরেকশন বরাবর, যে এই ডাইরেকশন বরাবর। সেক্ষেত্রে কি এও হাফ জিটি স্কোয়ার পরিমাণ ড্রপ করবে, হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার, এও হাফ জিটি স্কোয়ার পরিমাণ ড্রপ করবে, হাফ জিটি স্কোয়ার পরিমাণ ড্রপ করবে, হাফ জিটি স্কোয়ার। এখন যে ইউ বেগটা আছে, এই এই গুলিটাকে তো ইউ বেগে নিক্ষেপ করা হবে। এই ইউ বেগটা এখানে, এখানে কি একটা কম্পোনেন্ট আসবে, ইউ কস থিটা কম্পোনেন্টটা আসবে, এবং সেটা কি এই হাফ জিটি স্কয়ারের সাথে অ্যাড হয়ে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দিবে। আর এখানে কি ইউ সাইন থিটা পাবো, ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা পাবো, সেটা কি গুলিটাকে সামনে নিয়ে আসবে এবং কি এক সময় এখানেও যাও হচ্ছে বানরটাকে হিট করবে। তাহলে আমাদের মেন কনসার্নটা কি, গুলিটাকে যদি জাস্ট বানরের ডাইরেকশন বরাবর রাখা হয়, গুলিটা বানরকে হিট করবেই করবে। ওকে, তো এখন অন্য একটা কনসেপ্ট, সংঘর্ষ। আচ্ছা, এই চ্যাপ্টারে আমাদের লাস্ট টপিক সেটা হচ্ছে সংঘর্ষ। আচ্ছা, দুইটা বডি যদি থাকে, এই যে ধরো এটা একটা বডি, এটা একটা বডি, এটা একটা বডি, দুইটা বডি যদি থাকে এবং একটাকে যদি আনুভূমিকের সাথে থিটা 1 কোণে, আরেকটাকে যদি আনুভূমিকের সাথে থিটা 2 কোণে নিক্ষেপ করা হয়, ধরলাম এটার হচ্ছে আহ আদিবেগটা হচ্ছে u1 আর এটার আদিবেগ হচ্ছে u2। তো এদের কি, এদের যাত্রাপথে কোনো একটা পয়েন্টে কি এদের সংঘর্ষ ঘটার একটা সম্ভাবনা থাকে। যেমন এই যে এই ফার্স্ট যে বডিটা সেটা কি ধরলাম এই বরাবর চলে গেছে, বা এই বরাবর চলে গেছে, আর এই বডিটা কি এই বরাবর চলে গেছে। তো এই পয়েন্টে কি এদের সংঘর্ষ হওয়ার একটা চান্স থাকে না? তো কি কি কন্ডিশন ফিল আপ করলে এরা হচ্ছে সংঘর্ষ ঘটবে, এবং সংঘর্ষ ঘটলে কত সময় পর ঘটবে, এবং কি কি মেনটেন করে চলবে, তো সেগুলাই মেইনলি আমরা দেখব। তো আচ্ছা, তাহলে একটা পয়েন্ট আগে ধরে নেই যে এটা যাত্রাপথ হচ্ছে এরকম ধরলাম, আর এটা হচ্ছে এরকম ধরলাম। তো এখানে কি এই পয়েন্টে ধরলাম এদের সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে, সম্ভাবনা আসছে। সংঘর্ষ হইতে হইলে এদের কি সেম টাইমে সেম পজিশনে থাকতে হবে। এর মানে কি টি সেম হইতে হবে, টি সেম হইতে হবে, এরপর কি সেম পজিশন বা সেম পয়েন্টে থাকতে হবে। সেম পয়েন্টে থাকা মানে কি এদের যেই এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট আছে সেই দুইটা কি সেম হইতে হবে। তাহলে কি লিখতে পারি এক্স কমা ওয়াই, এটা কি সেম হইতে হবে, দুইটা বডির জন্যই সেম হইতে হবে, তবেই কি এদের সংঘর্ষ ঘটবে, না হয় কি ঘটবে ঘটবে না। ওকে, তো এটাকে যদি আমরা ম্যাথমেটিক্সের মাধ্যমে ইকুয়েশনের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের জন্য আর একটু ইজি হবে। কন্ডিশন, কন্ডিশন তাহলে কি সেম টাইম, সেম টাইম, সেম টাইম, টাইম, সেম পয়েন্ট, সেম পয়েন্ট, সেম পয়েন্ট, পয়েন্ট এক্স কমা ওয়াই। ওকে, তাহলে সেম পয়েন্টে থাকার জন্য এখানে এক্স এর যে কোঅর্ডিনেট সেটা সেটা আগে বোঝার ট্রাই করি। তো এক্স এর কোঅর্ডিনেট যদি সেম হইতে হয়, সেক্ষেত্রে আমরা রিলেটিভ ভেলোসিটির মাধ্যমে বের করতে পারি ইজিলি। তাহলে টোটাল ডিস্টেন্সটা কি এক্স, এক্স, আর এদের রিলেটিভ ভেলোসিটি কি এখানে কি ইউ কস থিটা, ইউ কস থিটা 1, আর এখানে কি ইউ 2 কস থিটা 2। তাহলে u1 কস থিটা 1 মাইনাস মাইনাস u2 কস থিটা 2। অর্থাৎ আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে u1 কস থিটা 1 মাইনাস u2 মাইনাস মাইনাস u2। এটা কি এটা ধরছি পজিটিভ ডাইরেকশন, এটা ধরছি পজিটিভ, পজিটিভ, আর এটা ধরছি কি নেগেটিভ, এটা ধরছি নেগেটিভ, নেগেটিভ এক্স।
তাহলে এই মাইনাস ইউ টু কস থেটা টু, কস থেটা টু, থেটা টু ইন্টু টি, এটাই কি আমাদের এক্স। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল ইউ ওয়ান, ইউ ওয়ান কস থেটা ওয়ান মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, প্লাস ইউ টু কস থেটা টু, থেটা টু ইন্টু টি। তো এখান থেকে আমরা কি টি বের করতে পারবো। তাহলে টি ইকুয়াল কি এক্স ডিভাইডেড বাই ইউ ওয়ান কস থেটা ওয়ান, ইউ ওয়ান কস, ইউ ওয়ান কস, কস এই যে কস থেটা ওয়ান প্লাস ইউ টু কস থেটা টু, থেটা টু, এই দুইটা কি, তাহলে এটাই কি টি। তাহলে এই টি সময় পর বডি দুইটা কি সংঘর্ষ ঘটবে। এখন কোন শর্তে ঘটবে, আরেকটা কন্ডিশন কি, এক্স অ্যাক্সিস এর জন্য একটা দেখছি, আরেকটা কি ওয়াই অ্যাক্সিস এর জন্য দেখতে হবে। তাহলে ওয়াই অ্যাক্সিস এর জন্য আরেকটা বের করি, সেটা হচ্ছে যে ওয়াই, দুইটার ওয়াই সমান, তাহলে কি ইউ ওয়ান, ইউ ওয়ান সাইন থিটা ওয়ান ইন্টু টি ইকুয়াল ইউ টু সাইন থিটা টু ইন্টু টি। কেননা কেননা এই ক্ষেত্রে কি দুইটাই পজিটিভ, পজিটিভ ওয়াই এক্সিস বরাবর আছে, এটা পজিটিভ ওয়াই এক্সিস বরাবর, এটাও কি পজিটিভ ওয়াই এক্সিস বরাবর, দুইটাই পজিটিভ ওয়াই। এই যে এটা একটা এক্সিস, এটা একটা এক্সিস, এটাকে নিচের দিকে বাড়া দেই, এখানে এই যে এখানে, এই যে এখানে। তাহলে এটার কি ইউ টু পাবো এদিকে, ইউ টু, ইউ টু সাইন থেটা টু, সাইন থেটা টু, আর এখানে কি ইউ ওয়ান সাইন থেটা ওয়ান, ইউ ওয়ান সাইন থেটা ওয়ান, আর কি টি সময় পর দুইটা ক্ষেত্রে তো টাইম সেম। ওকে, তো সেক্ষেত্রে এখানে লিখতে পারি, আর ইউ ওয়ান এই উপাংশে ভাগ করার পর কিন্তু ইউ ওয়ান ইউ টু লেখা যায় না, সেক্ষেত্রে এটাকে কি কেটে দিতে হবে, বাট আপাতত বোঝার জন্য কাটলাম না। তাহলে ইউ ওয়ান সাইন থেটা ওয়ান ইন্টু টি ইকুয়াল ইউ টু সাইন থেটা টু ইন্টু টি। কেননা এই বডি দুইটা কি হাফ জিটি স্কোয়ার পরিমাণ কি সেম ভাবে ড্রপ করতেছে। একটু আগে যে ম্যাথটা দেখলাম সেটাতে কি ছিল যে বানরটাও হাফ জিটি স্কোয়ার পরিমাণ ড্রপ করতেছে এবং গুলিটাও হাফ জিটি স্কোয়ার পরিমাণ ড্রপ করতেছে, এখানেও সেম, দুইটা বডি কি হাফ জিটি স্কোয়ার পরিমাণ ড্রপ করতেছে। এর জন্য দুইজন কি, দুইজনের ক্ষেত্রে কি হাফ জিটি স্কোয়ার কি ক্যান্সেল হয়ে যাবে, বা এটা কোনো কনসিডারেশনে আসবে না। তুমি যদি নর্মালি ফর্মুলা বসাও সেক্ষেত্রেও দেখবা যে ইউ ওয়ান সাইন থেটা ওয়ান, থেটা ওয়ান ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, জিটি স্কোয়ার ইকুয়াল ইউ টু সাইন থেটা টু, থেটা টু ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো নর্মাল ফর্মুলাতেও তুমি দেখতে পারতেছো যে হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার উভয় পক্ষ থেকে কাটা যাইতেছে। তো সেক্ষেত্রে আমরা জাস্ট রিলেটিভ ভেলোসিটি দিয়ে করব, তো আমাদের এটা কনসিডার করারই দরকার নাই। তো এটা পুরো পার্টটাই কেটে দিলাম। তো সেক্ষেত্রে এদিকে কি লিখবো যে ইউ টু সাইন থেটা টু, থেটা টু ইন্টু টি, তাহলে টি টি বোথ সাইড থেকেই ক্যান্সেল। তাহলে এখানে কি পাবো ইউ ওয়ান সাইন থেটা ওয়ান ইকুয়াল ইউ টু, ইউ টু সাইন, সাইন থেটা টু, থেটা টু। তাহলে এই শর্ত যদি ফিল আপ করে তাহলে কি বডি দুইটা সংঘর্ষ ঘটবে, আর এই কন্ডিশন ফিল আপ করলে বডি দুইটার সংঘর্ষ ঘটবে। আর এটা কি এই কন্ডিশন থেকে আমরা কি পাই যে কত সময় পর সংঘর্ষ ঘটবে। এরপরও হচ্ছে যে একটা কনসেপশন থেকে যায় যে বডি দুইটার রেঞ্জ নিয়ে, আগের বার কি দেখছিলাম যে রেঞ্জের বাইরে যদি হয় বন্দুক, হচ্ছে বন্দুক আর বানর এই দুইটাই হচ্ছে যে রেঞ্জের বাইরে, তো তখন কি ঘটছিল, হ্যাঁ তখনও ঘটছিল, যখন আমরা গ্রাউন্ডকে কনসিডার করি নাই তখন ঘটছিল। তো এক্ষেত্রেও সেম, যে যদি হচ্ছে যে এখানে এক্স হচ্ছে যে আর ওয়ান এবং আর টু থেকে বড় হয়, আর ওয়ান কি এটার রেঞ্জ হচ্ছে আর ওয়ান, আর ওয়ান, আচ্ছা অন্য কালি দিয়ে লিখে, এটা হচ্ছে আর ওয়ান, এই যে এটুকু হচ্ছে আর ওয়ান, আর এটুকু হচ্ছে আর টু, আর টু, আর টু, যখন হচ্ছে আর ওয়ান প্লাস আর টু, আর ওয়ান প্লাস আর টু, আর টু হচ্ছে যে
এক্স এর থেকে বড় হবে, এক্স এর থেকে বড় হবে এবং এই কন্ডিশনটা ফ্লাপ করবে, তখন কি সংঘর্ষ ঘটবেই ঘটবে। বাট যখন যখন এই R1 প্লাস R2, R1 প্লাস R2 হচ্ছে যে এক্স থেকে ছোট হবে, এক্স থেকে ছোট হবে, কিন্তু এই শর্ত হচ্ছে ফিল আপ করছে, তখন কি সংঘর্ষ ঘটবে? যদি R1 প্লাস R2 এক্স থেকে ছোট হয়, সংঘর্ষ ঘটবে না, কিন্তু এই কন্ডিশনও ফিল আপ করছে, তখনও নর্মালি ঘটবে না। বাট তুমি যদি গ্রাউন্ডকে বাদ দাও, যদি ধরো যে এটা একটা কোনো একটা পিলারের উপরে আছে বা খুঁটির উপরে আছে এবং এটা কি মুক্তভাবে হচ্ছে ড্রপ করতেছে দুইটাই, তখন কি যদি এই কন্ডিশনটা ফিল আপ করে, তখন মাস্ট সংঘর্ষ ঘটবে। ওকে, বুঝতে পারছো? ওকে, আর এটা কি, এটা হচ্ছে স্পেশাল কেস যে R1 প্লাস R2 ইকুয়াল কি এক্স, এক্স তখন কি একদম দুইটা যেখানে হচ্ছে পতিত হয়েছে, দুইটার রেঞ্জের যেই শেষ পয়েন্টটা, সেখানে দুইটা বডি হচ্ছে মিলিত হয়েছে, দ্যাটস ইট। ওকে, তো এখন এই কনসেপ্টগুলো ইউজ করেই কিছু ম্যাথ করি। কি বলছে, একটা বডি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে, 10 মিটার পার সেকেন্ড বেগে থিটা কোণে, আরেকটা বডি কি 45 ডিগ্রি কোণে হচ্ছে 5√2 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে 20 মিটার। তাহলে বলছে বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ ঘটলে থিটা ইকুয়াল কত। এখানে বইলে দিছে সংঘর্ষ ঘটলে, যেহেতু বইলে দিছে সংঘর্ষ ঘটলে, তো আমাদের কি জাস্ট কন্ডিশনটা বসাইতে হবে। আর যদি বলতো যে সংঘর্ষ ঘটবে কি ঘটবে না, তখন কি আমাদের কন্ডিশন থেকে আমাদের দেখতে হইতো যে সংঘর্ষ আদৌ ঘটে কি ঘটে না। ওকে, তো ফার্স্টে 1 নাম্বারটা সলভ করি। বলছে থিটা ইকুয়াল কত, তাহলে এদের যে ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে এই দুইটাকে ইকুয়েট করলেই পাবো। তাহলে কি 10 সাইন থিটা, 10 সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল কি 5√2 সাইন 45 ডিগ্রি, 5√2 সাইন 45, সাইন 45 এর ভ্যালু কত, 1/√2, 1/√2, √2। আচ্ছা, এটাকে আবার এটাকে নিচে লিখি, আগে হচ্ছে যে ইয়াটা লিখে ফেলি। এই যে U1 সাইন থিটা 1, সাইন থিটা 1 ইকুয়াল U2, U2 সাইন থিটা 2, সাইন থিটা 2। ওকে, দেন এটা পাইছি। তো এখান থেকে কি আমি থিটা বের করতে পারবো। থিটা ইকুয়াল কি, জাস্ট ক্যালকুলেটরে বসাই, ক্যালকুলেটরে বসালে কি পাবো যে 5√2 ডিভাইডেড বাই √2, তাহলে পাবো 5 ডিভাইডেড বাই 10, 5 ডিভাইডেড বাই 10 কত, হাফ। আর থিটা ইকুয়াল কি, তাহলে সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, তাহলে থিটা ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে এটা একটা অ্যান্সার। তো আরেকটা কি বলছে, কত সময় পরে সংঘর্ষ ঘটবে। তো যদি আমরা ফর্মুলা মনেও না রাখি তাহলেও কোনো সমস্যা নাই, জাস্ট কি আমরা মেইন পয়েন্টটা দেখবো। মেইন পয়েন্টটা কি ছিল যে এস ইকুয়াল ভিটি, তো এস লিখলাম, এস ইকুয়াল ভি রিলেটিভ, রিলেটিভ ইন্টু টি, ইন্টু টি। তাহলে আমাদের টি লাগবে, টি ইকুয়াল কি এস ডিভাইডেড বাই ভি রিলেটিভ, এস ডিভাইডেড বাই ভি রিলেটিভ, ভি রিলেটিভ, ভি রিলেটিভ। আর রিলেটিভ ভেলোসিটিটা কত, উপরে থাকবে এস অর্থাৎ এক্স, 20 মিটার, 20, আর নিচে ভি রিলেটিভ অর্থাৎ এটাকে ধরলাম পজিটিভ অ্যাক্সিস, এটা নেগেটিভ, একটা ধরলেই হয়েছে। যদি তুমি হচ্ছে যে ইয়াটা ধরো, মানে যদি এটাকে যদি হচ্ছে নেগেটিভ ধরো, এটাকে যদি পজিটিভ ধরো, সেক্ষেত্রে কি আমাদের যে দূরত্ব আছে সেই দূরত্বটাকেও কি আমাদের মাইনাস আনতে হবে, তাই না? তো মাইনাস মাইনাস আবার ক্যান্সেল চলে যাবে, তো একটা নিলেই হয়েছে। তো নর্মালি হচ্ছে যে রাইট সাইড আছে সেটাকে পজিটিভ ধরা হয়। তো তাহলে ভি রিলেটিভটা কি পাবো, 10 সাইন থিটা, 10 সাইন থিটা, সাইন থিটা, থিটার ভ্যালু কত, 30, তাহলে 10 ইন্টু হাফ, হাফ মাইনাস, মাইনাস 5√2, সরি 10 কস থিটা, তাহলে 10 কস থিটা, 10 কস থিটা, কস 30 ডিগ্রি ভ্যালু কত, √3/2, √3/2 মাইনাস, মাইনাস কত, মাইনাস 5√2 cos 45 ডিগ্রি, cos 45 এর ভ্যালু কত, 1/√2, √2। ওকে, আচ্ছা ওকে। তো এখান থেকে আমরা টি কত পাবো, টি ইকুয়াল 20 ডিভাইডেড বাই 20, 20 ডিভাইডেড বাই
10 ইন্টু √3 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস 5√2 ইন্টু 1/√2 অর্থাৎ 5 তো এটার অ্যান্সার পাই -2 + 2√3 আর এটাকে যদি হচ্ছে মানে আর এটাকে যদি হচ্ছে যে ভ্যালুতে কনভার্ট করি তাহলে পাবো 1.46 মানে দশমিক ভ্যালুতে কনভার্ট করি 1.464 সেকেন্ড তো এটাও আমাদের অ্যান্সার তো নেক্সট ম্যাথ তো এখানে কি বলছে যে 20√2 মিটার/সেকেন্ড বেগে একটা বডিকে হচ্ছে নিক্ষেপ করা হয়েছে আনুভূমিকের সাথে থিটা কোণে আরেকটা বডিকে সোজাসুজি ভার্টিক্যালি আপওয়ার্ড বরাবর 20 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে এখানে বলছে 0.5 সেকেন্ড পর সংঘর্ষ ঘটলে এখানেও বলে দিছে যে সংঘর্ষ ঘটবেই আর কত সময় পর 0.5 সেকেন্ড পর সংঘর্ষ ঘটলে কি বলছে থিটা ইকুয়াল কত এক্স ইকুয়াল কত আচ্ছা এখানে থিটা আর এক্স বের করতে বলছে তাহলে ফার্স্ট কন্ডিশনটা বসাই যে u1 sin θ1 ইকুয়াল u2 sin θ2 u1 sin θ1 ইকুয়াল u2 sin θ2 সেক্ষেত্রে u1 কত u1 হচ্ছে 20√2 আর θ1 কি থিটা শুধু থিটা sin θ আর u2 হচ্ছে 20 sin θ কত sin তো এদিকে 90 ডিগ্রি sin 90 ডিগ্রি ভ্যালু কত 1 তাহলে ইনটু 1 তাহলে আমাদের কি লাগবে sin θ লাগবে sin θ ইকুয়াল কি 20 ক্যান্সেল তাহলে কি পাবো 1/√2 1/√2 আর sin কত ডিগ্রির ভ্যালু 1/√2 θ ইকুয়াল কি 45 ডিগ্রি sin 45 ডিগ্রির ভ্যালু 1/√2 ওকে এটা একটা অ্যান্সার তো আরেকটা কি 2 নম্বরে কি বলছে x বের করতে বলছে ওকে তাহলে 2 নাম্বারটাও করি 2 তাহলে x ইকুয়াল কি আবার সেই v রিলেটিভ ইনটু t তাহলে x ইকুয়াল v রিলেটিভ কত 10√2 cos θ আর এখানে তো এই বডিটার জন্য তো আমরা কোনো আনুভূমিক ভাবে কোনো কম্পোনেন্ট পাবো না তো সেটাকে নেওয়ার দরকার নাই তাহলে 20√2 cos θ তাহলে 20√2 cos θ এর ভ্যালু কত cos 45 অর্থাৎ 1/√2 ইনটু t কত সেকেন্ড পরে 0.5 সেকেন্ড পরে 0.5 সেকেন্ড তাহলে এখান থেকে x পাই x ইকুয়াল কি √2 ক্যান্সেল তাহলে 20 ইনটু হাফ অর্থাৎ 10 তাহলে 10 মিটার এটাও আমাদের একটা অ্যান্সার ওকে নেক্সট প্রবলেম তো এখানে কি বলছে এখানে হচ্ছে দুইটা বডি আছে একটাকে কি আনুভূমিকের সাথে 5 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে আরেকটাকে কি 10 মিটার/সেকেন্ড বেগে হচ্ছে আনুভূমিকের সাথে থিটা কোণে নিক্ষেপ করা হয়েছে তো এই দুইটা বডি হচ্ছে যে একটা পয়েন্টে আসে কি কোলাইড করে অর্থাৎ কি বলে সংঘর্ষ করে বা মিলিত হয় তো সেক্ষেত্রে আমাদেরকে বলছে থিটা ইকুয়াল কত এইচ ইকুয়াল কত এবং কত সময় পর সংঘর্ষ ঘটবে আচ্ছা থিটা ইকুয়াল কত কখন হচ্ছে যে এই বডিটা মিলিত হবে যখন এদের কি এক্স ওয়াই টি এই তিনটা সেম হবে তো সেক্ষেত্রে কি আমরা এক্স যদি সেম হয় টাইম তো সেম তো সেক্ষেত্রে কি এদের আনুভূমিক যে বেগটা আছে সেটা সেম হবে তো সেক্ষেত্রে আমি লিখতে পারি না যে vx1 ইকুয়াল vx2 তো সেক্ষেত্রে কি 5 ইকুয়াল 10 cos θ তো আমার কি লাগবে cos θ লাগবে তাহলে cos θ ইকুয়াল কি হাফ 5/10 অর্থাৎ 1/2 আর θ ইকুয়াল কি cos কত ডিগ্রির ভ্যালু হাফ এটা হচ্ছে 60 ডিগ্রি ওকে তো নেক্সট সেটা হচ্ছে 2 নাম্বার এখানে কি বলছে h ইকুয়াল ওয়াট আমরা কি জানি যে h ইকুয়াল কি হাফ জিটি স্কয়ার কেননা এই বডিটাকে কি আনুভূমিক ভাবে নিক্ষেপ করা হয়েছে যার কারণে কি এর উলম্ব বরাবর কোনো কি বেগের উপাংশ থাকবে না তাহলে উলম্ব বরাবর এর ড্রপ করার পরিমাণ কি হবে হাফ জিটি স্কয়ার কিন্তু এখানে তো আমরা টি জানি না টি জানতে হলে কি আমাদের পরেরটা সলভ করা লাগবে ওকে পরেরটাতে আবার দেখো যে কত সময় পর সংঘর্ষ ঘটবে এই ফার্স্ট বডিটার জন্য এটা কি প্রজেক্টাইল মোশন একটা
পুরা একটা প্রজেক্টাইল মোশন সম্পন্ন করছে। তো সেক্ষেত্রে কি আমাদের এর যে বিচরণ কাল সেটাই কি আমাদের টি। তাহলে আমরা কি লিখতে পারি, টি ইকুয়াল ক্যাপিটাল টি ইকুয়াল 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি। তাহলে উপরে হচ্ছে 2, এরপর ইউ কত 10, এরপর সাইন থিটা কত পাইছি 60, তাহলে সাইন থিটা কত √3/2, আর জি কত, জি 9.8। তাহলে সেক্ষেত্রে আমরা টি কত পাবো, টি পাবো 2 × 10 ইন্টু √3 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 9.8। এটা হচ্ছে, আচ্ছা জি ইকুয়াল 10 ধরি, 10 ধরলে যে অ্যাডভান্টেজটা পাই সেটা হচ্ছে 10 ক্যান্সেল যায়, 2 ক্যান্সেল যায় এবং √3 পাই। তাহলে টি ইকুয়াল √3 সেকেন্ড। তাহলে এখানে কি জাস্ট এই টি এর ভ্যালুটা পুট করলেই হবে। তাহলে এখানে হাফ, এরপর এখানে জি কত, জি এখানে 10ই ধরি, এরপর টি কত √3, তাহলে √3 স্কয়ার কি 3। তাহলে এখানে টোটাল পাবো কত 5 × 3 অর্থাৎ 15 মিটার সেকেন্ড, এটা ডিগ্রি। ওকে, সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।